মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। পটুয়াখালী 2 এমপি শফিকুল ইসলাম সাহেব আজকের সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে, সেই সম্পর্কে তিনি কথা বলেছিলেন। এই ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকে ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইন এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, এখন আসি আমরা বিলের ব্যাপারে। বেশ কয়েকজন সংসদ সদস্য সকলেই এই বগুড়া বিশ্ববিদ্যালয় বিলটিকে ইন্টারেস্ট নিয়ে এর সংশোধনের ব্যাপারে কথা বলেছেন। আমি দেখেছি ওনারা যে প্রস্তাবগুলি আনার চেষ্টা করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু বিষয়টি হলো ওই প্রস্তাবগুলিও অলরেডি আমরা ইনক্লুড করেছি। বগুড়া বিশ্ববিদ্যালয় প্রায় 2.5 যুগ ধরে এটা প্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা সকলেই জানি বগুড়া ফ্যাসিস্ট সরকারের চোখে ছিল এমন একটি বিষয় যে সেখানে কিছু গড়ে উঠুক তা চায়নি। 2.5 যুগ পরে এই বিলটি এসছে এবং এই বিলটির শতকরা 95% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ যুগ উপযোগী বিল, যেই বিশ্ববিদ্যালয় আইন বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই আদলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করব বলে আমরা চিন্তা ভাবনা করছি। কেউ কেউ বলছেন অন্যান্য প্রত্যেকটি জেলার বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আসলে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, এই প্রস্তাবটি ছিল, কিন্তু আমরা সেদিকে এখনো পুরোপুরি এগোতে পারিনি। আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ে যে আইনের পরিবর্তনের কথা বলেছে, তার মধ্যে প্রথম এই বিশ্ববিদ্যালয়টি হবে বগুড়া জেলার ভিতরে যে কোনো উপজেলায় হতে পারে। নির্দিষ্টভাবে বলা হয়েছিল জামালপুর, সেখানে ভূমি অধিগ্রহণ করতে বাধ্যবাধকতা ছিল, কিন্তু সরকার এই ব্যবস্থা নিতে পারেনি বিধায় এখন নতুন আইনের মধ্যে এসছে বগুড়া জেলার যে কোনো জায়গায় করা যাবে। এই বিশ্ববিদ্যালয় আগে ছিল শুধু বিজ্ঞান এবং প্রযুক্তি, কিন্তু বর্তমান সরকারের এজেন্ডার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশলী, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, কৃষি ও চিকিৎসা অনুষদও এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে সন্দেহ প্রবণ যে নিয়োগ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতিতে স্বজনপ্রীতি থাকতে পারে, সেই জন্য পূর্বের যে নিয়োগ পদ্ধতি ছিল সেটা বাছাই বোর্ডের মধ্যে হতো, সেটা বাদ দিয়ে আমরা একটি নিয়োগ বোর্ড বানাতে যাচ্ছি, যে নিয়োগ বোর্ডের মাধ্যমে সত্যিকার অর্থে উপযুক্ত গবেষক শিক্ষক যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের জন্য কন্ট্রিবিউশন করতে পারবে, তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে। এমনকি এই বিশ্ববিদ্যালয়টি 2 মেয়াদের বেশি কেউ ভিসি প্রভিসি থাকতে পারবেন না, সেটাও করা হয়েছে। আর্থিক বিষয়ে যেন কোনো দুর্বলতা কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকে, সেই জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ এজিবি যে কোনো সময় নিরীক্ষার কাজে সেখানে কাজ করতে পারবেন। বলা হয়েছিল সংসদ সদস্য একজন বগুড়া থাকবে, অন্যজন অন্য কোথাও থাকতে পারেন, কিন্তু অনেক পর্যালোচনা এবং বিশ্লেষণ করার পরে দেখা গেল যে বগুড়া যে বিশ্ববিদ্যালয়টি হবে, সেই বিশ্ববিদ্যালয়ের 2টি সিন্ডিকেট মেম্বার যদি বিশ্ববিদ্যালয়েই থাকে, বগুড়ারই থাকেন সংসদ সদস্য, তাহলে আমরা সেই জন্য বগুড়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া মাননীয় সংসদ সদস্যকে সেখানে রাখার জন্য সুপারিশ করেছি এই বিলে। এই বিলে
মাননীয় সংসদ সদস্যগণ যা বলতে চেয়েছিলেন প্রতিটি এখানে প্রতিফলিত হচ্ছে বিদায় আমি অনুরোধ করব এই সংশোধনীর প্রয়োজন নেই, এই বিলে সবগুলি দেওয়া হয়েছে, এই বিলটি যেন অনুমোদন করা হয়, এই মহান সংসদে পাশ করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। একটু দয়া করে একটু ধৈর্য ধরেন। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 44-এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য তাসমিয়া প্রধান, মহিলা আসন নম্বর 47। আমি 47 মাননীয় সদস্য, এ বিষয়ে আপনি 2 মিনিট কথা বলতে পারবেন সর্বোচ্চ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তাসমিয়া প্রধান, মহিলা আসন 47 প্রস্তাব করছি যে বিলের 44 দফার 8 উপদফার পরে নিম্নরূপ নতুন 9 উপদফাটি সন্নিবেশ করা হোক। সংবিধি প্রণয়নের পূর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কর্মের শর্তাবলী সংক্রান্ত বিষয় সরকারি চাকুরি আইন 2018 অনুযায়ী নিষ্পত্তি হইবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটু আইনমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো স্ট্যাচুটারি বডিতে আইন পাশ হওয়ার পরে কর্মচারী শিক্ষকদের সংবিধি হতে কিছু সময় লাগে। এই সময়টার মধ্যে কোনো সমস্যা তৈরি হলে অপসারণ অথবা বরখাস্ত করতে চাইলে শিক্ষক কর্মচারীদের তখন একটা আইনি জটিলতা হয়। কিছু কিছু স্ট্যাচুটরি বডি তারা সরকারি চাকরি আইনটা ফলো করে, কিছু কিছু স্ট্যাচুটরি বডি তারা একটা কমিশন গঠন করে অথবা একটা তদন্ত কমিটি গঠন করে। এটা নিয়ে হাইকোর্টে এই মুহূর্তে অনেকগুলো মামলা পেন্ডিং আছে। আমি শুধু এই আইনের ব্যাপারে না, যে কোনো স্ট্যাচুটরি বডিতে মূল আইন তৈরির পরে কর্মচারীদের সংবিধি তৈরির সময়টুকুতে যে ভ্যাকিউম, এই ভ্যাকিউমটার সময় যেন কোনো আইনগত জটিলতা তৈরি হয় না। মাননীয় আইনমন্ত্রীও জানে এই মুহূর্তে হাইকোর্টে প্রচুর রিট মামলা পেন্ডিং আছে, শুনানির জন্য আমাদের পর্যাপ্ত কোর্ট নেই। দিস ইজ এ গুড পিস অফ ল।
বাট এই সমস্যাটা যে স্ট্যাচুটরি বডি যতক্ষণ পর্যন্ত বিধি প্রণয়ন না হবে ততক্ষণ কোন আইনটা ফলো করবে, এটা যদি একটা ক্লিয়ার ইন্ডিকেশন থাকে আমাদের হাইকোর্টের অনেক মামলা কমে যাবে। আমি আপনার মাধ্যমে একটু আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এটার উপরে আর কি বক্তব্যটা একবার শুনুন আবার বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রসঙ্গক্রমে তিনি এনেছেন স্ট্যাচুরি বডির কথা বলেছেন এবং নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে স্বচ্ছ হয় সেদিকে তিনি দৃষ্টি আলোক করেছেন। আমি আমাদের এই বিশ্ববিদ্যালয় আইনে নিয়োগ বোর্ডকে আমরা ওনাদের অভিপ্রায় দিয়েই আমরা সেইভাবে নিয়োগ কমিটিতে আমরা যারা উপযুক্ত তাদেরকে আমরা সেখানে ইনক্লুড করব এবং নিয়োগ বোর্ড হবে এমন একটি বোর্ড যেই বোর্ড সত্যিকার অর্থে স্বচ্ছ এবং সকলের ঊর্ধ্বে যে শিক্ষাবিদদেরকে সেই নিয়োগ বোর্ডে নিয়োগ দেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য তাসমিয়া প্রধান বিলের 44 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ করা হলো। এখন আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিত ক্রমে উহার বিধানবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত বিলটি বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আজ দিনের কার্যসূচিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার বিধি 68-র জন্য একটি নোটিশ অন্তর্ভুক্ত আছে। নোটিশটি প্রদান করেছেন মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, যিনি রংপুর 4 আসন থেকে নির্বাচিত। নোটিশের সপক্ষে 5 জন মাননীয় সদস্য স্বাক্ষরপূর্বক সমর্থনও করেছেন বটে। নোটিশে স্বাক্ষরকারী অন্য 5 জন সদস্য হলেন যথাক্রমে জনাব আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, জনাব আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 4, জনাব মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, জনাব মাহমুদা আলম মিতু, মহিলা আসন 46, এবং মুসাম্মদ নুসরাত তাবসুম জ্যোতি, মহিলা আসন 50। এখন আমি মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, রংপুর 4-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের উপস্থাপন এবং সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা যারা তরুণ বয়সের আছি, আমাদের জীবনে দেখা সবথেকে রক্তক্ষয়ী ঘটনা হলো জুলাই। জুলাই ঘটেছিল বলেই আজকে আমরা যারা এখানে সংসদে এসেছি, আমাদের এই সংসদে আসতে পারাটা সম্ভব হয়েছে জুলাই হয়েছিল বলেই। সেই জুলাই আমাদের ভাইদের সাহস এবং আত্মত্যাগ এবং আওয়ামীদের নৃশংসতার ঘটনায় ভরপুর। আমাদের ভাই আবু সাইদ 2 হাত প্রসারিত করে ওয়াসিম মিছিলে এসে আর মুক্ত মিছিলকারীদেরকে পানি পান করাতে করাতে এই অভ্যুত্থানে তারা জীবন দেন। এই অভ্যুত্থানে এত নৃশংসতার ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। আমরা দেখেছি যে সাভারে মানুষদেরকে হত্যা করার পরে তাদেরকে ভ্যানে রাখা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কত মানুষ তারা ঘরের ভিতরে ছিলেন, শিশুরা, তাদেরকে রাস্তা থেকে, আকাশপথ থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কত মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে। কত মানুষ তারা এখন আর দেখতে পারেন না, কারণ তাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে, তাদের দেখার দৃষ্টিশক্তি সেটা কেড়ে নেওয়া হয়েছে। কত মানুষ এখনো পর্যন্ত পঙ্গু হয়ে আছে, কত মানুষ হাঁটতে পারে না, কত মানুষ, কত পরিবার তারা তাদের স্বজনদেরকে এখনো পর্যন্ত ফিরে পায় নাই। এত নৃশংসতা, এত বর্বরতা, যার মধ্য দিয়ে আমরা একটা নতুন জুলাই পেয়েছি, সেই জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। আমরা যখন এই জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোর কথা বলি, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা বলি, সেই সময়টাতে আওয়ামী লীগ জুলাইয়ের যে ঘটনা বলই আছে সেগুলোকে অস্বীকার করবার তারা চেষ্টা করে। তারা যে গণহত্যা করেছে সেটাকে তারা অস্বীকার করে। কিন্তু মাননীয় স্পিকার, তাদের এই অস্বীকারের যে যাত্রা সেটাকে ভঙ্গ করে দেয় জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ 2024 সালে জুলাইতে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে এই আওয়ামী লীগ। অতএব মাননীয় স্পিকার, আওয়ামী লীগ যতই নিজদেরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করুক না কেন, জাতির সামনে অস্বীকার করার চেষ্টা করুক না কেন, জাতিসংঘের এই রিপোর্টকে তারা মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আমাদের যেসব শহীদ পরিবারগুলো এখনো জীবিত আছে, আমাদের যেসব পঙ্গু ভাইয়েরা এখনো জীবিত আছে,
তাদের রক্তের ওপর দিয়ে তারা জুলাইকে অস্বীকার করবার সাহস করতে পারবে না। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখ লাগে একটা বিষয় মাননীয় স্পিকার, আমাদের এই সংসদেও এমন দুই একজন সরকার দলীয় সংসদ সদস্য আছেন যারা আওয়ামী লীগের বয়ানে বক্তব্য দেয় জুলাইকে কেন্দ্র করে। মাননীয় স্পিকার, পুলিশের খুন নিয়ে তারা কথা বলে, কিন্তু এই জুলাইতে এই যে হাজারো মানুষ শহীদ হয়ে গেলেন তাদের জন্য তাদের মধ্যে কোনো মমত্ববোধ, কোনো সহানুভূতি তাদের মধ্যে জাগ্রত হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আওয়ামী লীগের যে ষড়যন্ত্র তত্ত্ব আছে, মেটিকুলাস ডিজাইনের যে কথাগুলো তারা বলে মাননীয় স্পিকার, সেই ধরনের বক্তব্য তথ্য দিয়ে আমাদের এখানে অনেক সংসদ সদস্য তারা কথা বলেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশে সংগঠিত হওয়া সকল গণঅভ্যুত্থানের মধ্যে সব থেকে জনগণের অংশগ্রহণ বেশি ছিল। সমাজের নানা অংশের সকল শ্রেণী পেশার মানুষের, একে প্রবাসী থেকে শুরু করে দেশের মধ্যে যারা আছে সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, গণমানুষের আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটা জুলাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি, সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয় মাননীয় স্পিকার। জুলাইতে যারা হত্যাযজ্ঞ করেছিল, গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিল, তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোনো শাস্তি কার্যকর করতে দেখে নেই মাননীয় স্পিকার। শেখ হাসিনা এখনো পর্যন্ত দেশের বাইরে পালিয়ে আছে, এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা আমরা দেখতে পারি নাই মাননীয় স্পিকার। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে শেখ হাসিনা সহ গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর হোক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি আমরা যদি ট্রাইব্যুনালের বিচারগুলোর দিকে একটু তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমরা কি দেখব? এই সরকার গঠন করার পরে এই 4.5 মাসে এখনো পর্যন্ত নতুন যে প্রসিকিউশন টিম আছে, সেই প্রসিকিউশন টিম এখনো পর্যন্ত নতুন কোনো তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে নাই, নতুন কোনো ফরমাল চার্জ দাখিল করতে পারে নাই। আগে যতটুকু হয়েছিল তার উপরে ভিত্তি করে এখন পর্যন্ত বিচার কার্যক্রমটা চলছে। মাননীয় স্পিকার, আমরা সরকারের কাছে বিনীতভাবে জানতে চাই, নতুন যে প্রসিকিউশন টিম, তাদেরকে কি কাজ স্রোত গতিতে আগানোর কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে এই টিমকে শক্তিশালী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত যে মাত্র 23 জন এখনো পর্যন্ত 20 জনের মতো প্রসিকিউশন টিমে আছে। এত মামলা, এখানে 450-এর উপরে এখানে কমপ্লেন জমা হয়েছে, এখনো পর্যন্ত 100টা মামলাও এখনো বিচারের আওতায় আসে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, প্রসিকিউশনের টিমের সংখ্যা বাড়িয়ে, আদালতের সংখ্যা বাড়িয়ে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে, সেখানে আইওদের সংখ্যা বাড়িয়ে, যত ধরনের ফেসিলিটিস দরকার আছে সমস্ত ফেসিলিটিস গুলো দিয়ে এই বিচারটা যাতে তড়িৎ গতিতে করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সম্প্রতি একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীকে আমরা দেখেছি যে কোর্ট 10 বছরের জন্য সাজা দিয়েছে। এই মানবতা বিরোধী অপরাধী হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে 3টা চার্জ প্রমাণিত হয়েছে। 3টা চার্জে আলাদা আলাদা করে 10 বছর 10 বছর 10 বছর করে 30 বছরের সাজা হওয়ার কথা ছিল, কনকারেন্টলি মাত্র 10 বছরে সেটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সরকার যেন আপিল করার মধ্য দিয়ে যেভাবেই সম্ভব হোক না কেন, যারা এই গণহত্যার সাথে সংযুক্ত আছে, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে, তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দিকে উদ্যোগ গ্রহণ করে, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের বিচার নিয়ে বলা হয় যে দল আওয়ামী লীগ, তারা দলগতভাবে এই গণহত্যা সংগঠিত করেছিল, সেই আওয়ামী লীগের দলগত বিচারের কি অবস্থা? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সেই ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু আসলে বাস্তবতা হলো সেই তদন্তের কোনো কার্যকারিতা এখনো পর্যন্ত নেই। সেই তদন্ত এখনো পর্যন্ত ঢিমে তালে চলছে, সেই তদন্ত এখনো পর্যন্ত আলোর মুখ দেখে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগ এর বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা তো হলো আইসিটির ভিতরের কথা। আমরা যদি সারা দেশের মামলাগুলোর দিকে তাকাই, সেখানে একটা হতাশার দৃষ্টি আমাদের দিকে এসে ধরা পড়ে মাননীয় স্পিকার। সারা দেশে এতগুলো মামলা হয়েছে, কোন মামলায় এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করা হয়নি মাননীয় স্পিকার। সারা দেশে যে এতগুলো মামলা করা হলো, সেই মামলাগুলো কোন পর্যায়ে আছে, সেই মামলাগুলোতে কবে চার্জশিট দাখিল করা হবে, এরকম কোনো ধরনের সুনির্দিষ্ট সময়সীমা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি মাননীয় স্পিকার। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাবো মাননীয় স্পিকার, সারা দেশে যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলোতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে যারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল, সারা দেশের সবাইকেই যেন শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই জুলাইতে এত মানুষের আত্মত্যাগ, সে আত্মত্যাগগুলোকে যেন আমরা ভুলে না যাই। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা আত্মত্যাগ করেছিলেন, নতুন একটা শাসন কাঠামোর জন্য তারা আত্মত্যাগ করেছিলেন। সেই শাসন কাঠামো বাংলাদেশে আসবে যদি আমরা গণভোটের গণরায়কে মেনে নিই মাননীয় স্পিকার। সে কারণে সরকারের কাছে সেই আহ্বানটা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন মহিলা আসন নম্বর 45 রোকেয়া বেগম।
রোকেয়া বেগম, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদ জাবির ইব্রাহিমের মা। আমার কষ্টটা একটু অন্যরকম। আমি সারাক্ষণই আমার ছেলের কষ্টে নিমজ্জিত থাকি, তবুও দাঁড়িয়েছে এখানে শুধু বলার জন্য যে আমার ছেলের হত্যার বিচারের সাথে সাথে আমার যত 1400 শহীদ পরিবার আছে, যত শহীদ আছে এবং আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের বিচার, শহীদের বিচার এবং জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আমি জানি যে গণহত্যা হয়েছে সেটার আর কোনো প্রমাণের দরকার নাই। যা আমরা সামনে চোখে দেখছি, যারা রাস্তায় ছিল তারা দেখেছে, যে প্রমাণগুলো আমাদের সামনে আছে সেগুলি যথেষ্ট। আজকে গণহত্যার যেই চিত্র আমরা দেখতে পেয়েছি সেটার জন্য আর নতুন করে কোনো কিছুর দরকার হবে না। আমি এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু আবেদন রাখতে চাই, আপনারা গণরায় মেনে নিন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করুন। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ব্যবস্থা আছে সেগুলো সম্পূর্ণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন ঢাকা 14 থেকে নির্বাচিত মাননীয় সদস্য মীর আহমদ বিন কাসেম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংসদে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই জুলাই শহীদদের কাছে ঋণী। তাদের আত্মদান, তাদের এই ত্যাগের কারণে আজকে আমরা আরেকবার পেরেছি দ্বিতীয় স্বাধীনতা, আমরা এখানে দাঁড়িয়ে আরেকবার গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই তাদের যে প্রথম যে দাবি ছিল বিচারের বাস্তবায়ন, আজকে সেই বিচার থমকে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত বক্তা আখতার সাহেব অলরেডি বলেছেন যে এখন পর্যন্ত 4.5 মাসে একটি নতুন তদন্তর প্রতিবেদন দাখিল করা হয়নি। তদন্ত সংস্থা, ট্রাইব্যুনাল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তারা সবাই আন্ডার ফান্ডেড, আন্ডার স্টাফড, এবং সরকারের পক্ষ থেকে এই মামলাগুলো তদারকি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছে আজকে ঘোষণা জানতে চাই যে এই মামলাগুলো তদারকি করার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে। এই মামলার শত শত অভিযোগ ট্রাইব্যুনালে জমা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র আছে, শত শত ঘন্টা ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ রয়েছে। বর্তমানে যে জনবল রয়েছে, যে তহবিল রয়েছে, তার মাধ্যমে যদি এগুলো বিচার করতে হয় তাহলে 10 বছরের অধিক সময় লাগবে। কিন্তু যদি এখন বিশেষ বরাদ্দ দেওয়া হয়, মিনিমাম 2টি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়, প্রসিকিউশনের উপর আরো দক্ষ লোক নিয়োগ এবং তাদের উপর নিয়মিত তদারকি করা হয়, হয়তো কোনো বিচার অগ্রগতি আমরা দেখতে পারবো। তার চেয়েও বড় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে বিচারের গতির ব্যাপারে। এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 13 নম্বর ধারায় সুনির্দিষ্টভাবে বলা আছে প্রতি কার্য দিবসে মামলার কার্যক্রম চলতে হবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই জুলাই পরবর্তী সরকার যারা প্রতিজ্ঞাবদ্ধ বিচার করার জন্য 1-1.5 মাস পর পর মামলার ডেট পড়ছে। মামলার সাক্ষীরা হতাশায় ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে যারা জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষী দিয়েছেন তাদের অন্যতম হচ্ছে কুখ্যাত খুনি বরখাস্তকৃত সেনা সদস্য জিয়াউল হাসানের সাবেক দেহরক্ষী দেশপ্রেমিক সেনা সদস্য ইমরুল কায়েস, যিনি জীবনের ঝুঁকি নিয়ে তার পাশবিক হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন। গোপন বন্দিশালা TFIS এর একজন কারারক্ষী, বর্তমান সেনা সদস্য, দেশপ্রেমিক সেনা সদস্য, জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের বর্ণনার মাধ্যমে মামলার নথিতে তুলে এসে এসব ঘটনাগুলো, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদেরকে আবার সেইখানে ফেরত পাঠানো হয়েছে যেখানে প্রায় 2/3 সেনা সদস্য এবং কর্মকর্তা পরবর্তী সরকারের সময় নিয়োগকৃত। তাদের নিরাপত্তা, তাদের জন্য কোনো ক্ষতি হয়ে যায়, এই সরকার জনগণকে কি জবাব দিবে? আমি সুনির্দিষ্টভাবে যারা জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিয়েছেন, বিশেষ করে দেশপ্রেমিক সেনা সদস্য ইমরুল কায়েস এবং আয়নাঘরের TFI সেলের কারারক্ষী যে সেনা সদস্য সাক্ষ্য দিয়েছেন, তাদের নিরাপত্তার ব্যাপারে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছেন সুনির্দিষ্ট বক্তব্য আমরা দাবি করছি। তৃতীয়ত,
এই পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদকে চেনানোর জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা পেয়েছি তার নাম হচ্ছে জুলাই জাদুঘর। 4টি মাস চলে গেল, এখন পর্যন্ত জুলাই জাদুঘরের উদ্বোধনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তার উপর আমরা অভিযোগ পাচ্ছি ভিতরে যেসব ভাস্কর্যগুলো রয়েছে তার বিকৃত করা হচ্ছে। ইতিহাস বদলের চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মানে স্পিকার, এটি একটি বিশেষায়িত জাদুঘর। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ফ্যাসিবাদকে চেনার পাঠশালা এই জাদুঘর। আজকে ঘোষণা দিতে হবে কবে এই জাদুঘর উদ্বোধন হচ্ছে। মানে স্পিকার, যে কয়জন সদস্যকে নিয়ে এই জাদুঘরের বোর্ড গঠন করা হয়েছিল, এই হতভাগা তাদের মধ্যে একজন। এই বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রী তার পরিবার সদস্যদেরকে দিয়ে নতুন বোর্ড গঠন করেছেন। আমাদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে নোটিফাই করার ন্যূনতম কার্টেসি তারা শো করেননি। গুরুত্বপূর্ণ নয় আমরা থাকি কিনা থাকি, গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানে সরকারের বদলের সাথে ইতিহাস বদলে যায়। এই জুলাই ইতিহাস যেন বিকৃতি করা না হয়, বিশেষায়িত বিশেষ লোকদেরকে দিয়ে যেন একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয় এবং যেন কোনোভাবেই কোনো শক্তি এই ইতিহাসকে বিকৃতি করতে না পারে, তার ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছেন আজকে এই সংসদে যেন জানানো হয়। মাননীয় স্পিকার, আমরা প্রতিশোধ চাইনি, আমরা সত্য প্রকাশ চাই। আমরা প্রতিহিংসা চাইনি, আমরা চাই জবাবদিহিতা। আমরা চাই এই সরকার, এই সংসদ ভবিষ্যতের সকল। মাননীয় সদস্য, আরো 3 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। এই সংসদ, এই সরকার এমনভাবে এই বিচারগুলো পরিচালনা করবে যাতে ভবিষ্যতের সকল সরকারের জন্য এই শিক্ষা না হবে যে গণহত্যা চালিয়ে, জনগণের উপর গুলি চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে কেউ কোনোদিন এই বাংলার মাটিতে আর পার পাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মেসেজ দিতে হবে দেশের বাইরে পলাতক ফ্যাসিস্ট শক্তিদেরকে যে দেশের ভিতরে অস্তিত্ব সৃষ্টি করে, হামলা মামলা করে, ভয় ভীতি প্রদর্শন করে তারা কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। মাননীয় স্পিকার, এই জুলাই আমাদের শুধু একটি সরকারি দায়িত্ব নয়, আমাদের জাতি গঠনের মূল স্তম্ভ। এদের এই জুলাইকে রক্ষা করা, এই বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এই ধরনের ফ্যাসিবাদ কোনোদিন ফিরতে না পারে, এই জন্য পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলার দায়িত্ব এই সংসদের, এই সরকারের। মাননীয় স্পিকার, এখানে সরকারি দল বিরোধী দল কেউ নেই। আমরা সবাই দ্বিতীয় স্বাধীনতার কাণ্ডারি, আমরা সবাই এই আন্দোলনের প্রতি, এই বিপ্লবের প্রতি ঋণী। কিন্তু আমরা কি করছি তা ধারণ করার জন্য মাননীয় স্পিকার একটি গুরুত্বপূর্ণ দিক না বললেই নয়। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে, সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই রায় বাস্তবায়নের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হলো? অ্যাসেট ট্র্যাকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট লিকুইডেশনের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে এই সংসদে তার সুনির্দিষ্ট একটি হিসাব আমরা চাই। শুধু তারাই নয়, যারা পলাতক রয়েছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে নামমাত্র সাজা হচ্ছে। এটি বিচারের নামে একটি কৌতুকের প্রবর্তন। মাননীয় স্পিকার, যারা দেশের বাইরে আছে তাদের ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই সুনির্দিষ্টভাবে যারা চিহ্নিত আত্মস্বীকৃত মাস্টার মাইন্ড জুলাই হত্যাকাণ্ড এবং 17 বছরের মানবতা বিরোধী সকল কার্যক্রমের তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার হিসাব আজকে সরকার আমাদের দেবেন। মাননীয় স্পিকার, আমরা থাকবো না, ইতিহাস থেকে যাবে। ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, নাকি আমাদেরকে পরবর্তী প্রজন্ম মনে রাখবে যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এমনভাবে দেশ পরিচালনা করেছি যাতে আর কোনোদিন এই বাংলার মাটিতে কাউকে আর তার অধিকার ছিনিয়ে না হয়। মানুষের অধিকার হবে এই বাংলার মাটিতে সবচেয়ে পবিত্র জিনিস। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আসুন, আমাদের শুধু ইতিহাস নয়, মৃত্যু পরবর্তী জীবনের যে কঠিন জবাবদিহি, সেই কথা মাথায় রেখে আমরা যারা এখানে আছি, যারা সরকার পরিচালনায় আছেন, তারা সবাই মিলে কাজ করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাস সৃষ্টি করে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য।
বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী, পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল হক। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেনকেও ধন্যবাদ। তিনি বিষয়টি আজকের সংসদের সকলের দৃষ্টিতে এনেছেন। আমরা সকলেই একথা সংসদের শুরু থেকেই বলে আসছি, স্বীকার করে আসছি যে দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তী আজকের এই সংসদের অনেক দায় আছে দেশের প্রতি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি। আমাদের কিছুক্ষণ পূর্বেই একজন মাননীয় সংসদ সদস্য, একজন শহীদের মা, তিনিও বলেছেন তিনি প্রতিনিয়তই সন্তান হারানোর ব্যথায় তিনি নিমজ্জিত থাকেন। এবং আমাদের এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলীয় নেতা প্রত্যেকটি সংসদ সদস্যই এই গত 17 বছরের এই ফ্যাসিবাদী দুঃশাসনের একেবারেই প্রত্যক্ষদর্শী। আমরা জানি যে 111-এর সেই বিতর্কিত সরকারের নীল নকশায়, এবং এটা স্পষ্টতই আজকে বলতে হবে যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্রে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য কিভাবে সেই বিতর্কিত একটি নির্বাচন করেছিল, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়। আপনি দেখেন যে বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন আছে, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও সেনাবাহিনী যখন একটা প্রো পিপল পজিশন নিয়েছে তখন এদেশের জনগণের জয় হয়েছে। সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে সেই সময়ের এই দেশের ইসলাম প্রিয় আলেম ওলামাদেরকেও একটা নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে শাপলা চত্বরে কি বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা জানি। এমনকি এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক একজন গৃহবধূ থেকে এই দেশের মানুষের, এই জাতির প্রয়োজনে রাজনীতির মঞ্চে এসেছিলেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার, তার স্বামীর স্মৃতি বিজড়িত আমরা দেখেছি, তার সন্তানদের স্মৃতি বিজড়িত পারিবারিক সেই বাড়ি থেকে কি নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে আপনার সেখান থেকে সরিয়ে দিয়েছিল। এবং সেটি নিয়ে আপনার উল্লাস করে বলেছিল যে আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, আমি ওই বাড়ি থেকে তাকে বের করব। এমনকি আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগেই একটি আলাপচারিতা বলেছেন যে তার মেরুদণ্ডের একটি হাড় বাঁকাভাবে জোড়া লেগেছে, কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। সেম ঘটনা আমাদের অনেকের আছে। মাননীয় প্রধানমন্ত্রী উদারভাবে দেশ চালাচ্ছেন, সংসদে সরকারি দল বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ডিবেটের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে আমিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে বিনীত অনুরোধ করব যে একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হতে হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে, তার জন্য আওয়ামী লীগের একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে এবং এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমাদের আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে আছেন এখানে যারা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দায়িত্বে ছিলেন, কয়েকজন আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্ব ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থান আহতদের তালিকা নিয়েও একটি নয়ছয় করা হয়েছে। কাজী মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি এই জুলাই অধিদপ্তরের দায়িত্ব আছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র এই 36 দিনের আন্দোলন নয়, গত এই 17 বছরের আন্দোলন সংগ্রামে আহত পঙ্গুত্ব বরণকারী প্রত্যেকটি ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের
পররাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান এবং তৎকালীন গণহত্যার বিচার সংশ্লিষ্ট আলোচনা সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার এবং জাতীয় সংসদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা পার করতে যাচ্ছি। এটা জুলাই মাস চলমান। আমি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং আহত ভাই বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র তরুণ সহ সকল পেশাজীবী মানুষ যারা অংশ নিয়েছেন দেশে বিদেশে, রাজনৈতিক অরাজনৈতিক যারাই সেখানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে আজকের এই দিনে আমি স্মরণ করছি। আজকে মাননীয় স্পিকার 14ই জুলাই, আজকের দিনটিও একটি ঐতিহাসিক দিন। এই 14ই জুলাই 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই সময়ের রাষ্ট্রপতি এবং দুঃখজনকভাবে এখনকারও যিনি রাষ্ট্রপতি, তার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম। সেটা ছিল সেই দিনের কর্মসূচি 14ই জুলাইয়ের। এবং আমরা দেখলাম যে 14ই জুলাই রাতেই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, তিনি চীন সফর থেকে দেশে এসেই এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটা কটূক্তি করেন, তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন। এবং সেই রাজাকারের বিরুদ্ধে, সেই আখ্যার বিরুদ্ধেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ। সেদিন থেকেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক চরিত্র লাভ করে এবং আমরা পরবর্তী ঘটনাসমূহ সবকিছু জানি। তো অন্তর্বর্তী সরকারের সময় এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল। এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে, স্মরণ করে যেতে হবে। তাদের আত্মত্যাগ কোনোভাবে আমরা ভুলতে পারবো না। ফলে এখনো সময় আছে, সরকার চাইলে নারীদের নিয়ে এরকম, আমি জানি না তারা অলরেডি এরকম পরিকল্পনায় আছে কিনা। তো যেহেতু আজকে মূলত বিচার নিয়ে আমাদের প্রধান ফোকাস, বিচার নিয়ে অলরেডি কথা বলেছেন আক্তার হোসেন, আইনি জায়গা থেকে কথা বলেছেন। তো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা দেখছি মাননীয় স্পিকার এখনো ষড়যন্ত্র, জুলাই গণ অভ্যুত্থানের ব্যাখ্যা, মুক্তিযুদ্ধের সাথে তুলনা, কে ছোট কে বড়, ষড়যন্ত্র, নানান ব্যাখ্যা আসতেছে। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া এই জুলাই গণ অভ্যুত্থানকে শুরু থেকেই ডিফেমিং করে গিয়েছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। জুলাই গণ অভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল, মাননীয় স্পিকার ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। তো মাননীয় স্পিকার, তো যারা জানেন, যারা মাঠে ছিল তাদের থেকে জেনে নিতে পারেন উনি, কিন্তু এই ধরনের বক্তব্যের আমরা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা আরো দেখি এই সরকার দলের বিএনপির সংসদ সদস্য যিনি জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং তাদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করছেন। এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান এবং পুলিশের হত্যাকাণ্ড এটা নাকি হাজার ছাড়িয়ে যাবে, হাজারে প্রকাশ করতে হবে, এই ধরনের কথা তিনি টকশোতে গিয়ে বলে বেড়াচ্ছেন।
আমরা মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। তো কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণঅভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিকমতোই বুঝি। মাননীয় স্পিকার, মামলা বাণিজ্য 1499টা মামলা হয়েছে প্রথম আলো একটা রিপোর্টের অনুসারে 5ই আগস্টের পরে। এর মধ্যে প্রথম আলো 40টি মামলা খতিয়ে দেখেছে প্রথম আলোর একটা অনুসন্ধানী রিপোর্টে। মামলার বাদীদের 14 জন বিএনপির সাথে জড়িত। 21টি মামলার হওয়ার আগে পরে কোনো না কোনো আসামির কাছ থেকে অর্থ দাবি, অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছে। বাকি 19 মামলায় রাজনৈতিক, ব্যবসায়িক, পেশাগত, পারিবারিক দ্বন্দ্ব থেকে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তি ও তাদের স্বজনরা। আমার কাছে নামগুলাও আছে, অনেকগুলা রিপোর্ট এসেছে বিএনপির কারা কারা তৃণমূলে এই অনেকগুলা ভুয়া মামলা করেছে, যে মামলায় যে আসল আসামি, যে গণহত্যাকারী, তার নামও আছে, আবার একজন সাধারণ ব্যবসায়ী বা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে তার নামও আছে। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরও নাম আছে, তার অন্য পক্ষ হলে, অন্য কোরাম হলে তাদের নামও সেই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মাননীয় স্পিকার মামলার সারা দেশে যে সাধারণ মামলাগুলো, এবং অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই মামলাগুলোকে স্ক্রুটিনি করা। স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন এখন কি অবস্থায় আছেন। তারপরে মাননীয় স্পিকার আইসিটির ট্রাইব্যুনাল, তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। তা আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা, যে এই কাজ, মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে, কিন্তু এই রায়গুলা, এই মামলার সব প্রসিডিওর আগের প্রসিকিউশন টিমই সম্পন্ন করে গিয়েছে। নতুন করে 3টি মামলার অভিযোগ গঠন করা হয়েছে, যার সবগুলো আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব যদি দ্রুততার সাথে আগায়, এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। মাননীয় স্পিকার, যদি জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের একজন সংসদ সদস্য বলেছেন বিরোধী দলীয়, যে এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার সম্পন্ন করতে হলে দক্ষ বিচারক লাগবে, ট্রাইব্যুনাল বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আমরা জানি, সেই সময় অনেক ধরনের চাপ ছিল, সরকারের সময় নির্ধারিত ছিল না, কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত সরকার। ট্রাইব্যুনাল নিয়ে তাদের পরিকল্পনা কি? এই ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যাবে না সঠিক সময়ের মধ্যে। ফলে প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল বাড়ানো নিয়ে সরকারের কি পরিকল্পনা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় জোটের একজন বন্ধু, উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টায় দিলেন। তো ওনারা এখন সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বাজেটে ভাতা দেওয়া হয়েছে, এটা অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া, তারা এবার এটা কন্টিনিউ করেছে, যেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। জাদুঘর, সেটাও অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ নেওয়া, ট্রাইব্যুনাল বলেন, সবকিছুই। তো আমরা আশা করব এটাও পর্যাপ্ত না, ওনারা পর্যাপ্ত উদ্যোগ নেবেন, সেটা আমরা আশা করছি। মাননীয় স্পিকার, আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, যেই দল ইতিহাসে 2বার সুযোগ পেয়ে এদেশে গণহত্যা করেছে, এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। শেখ হাসিনার মামলার রায় হয়েছে, আমি নিজেও একজন সাক্ষী, জানি না সরকার দলীয় বন্ধু কেউ সাক্ষী আছেন কিনা। সেই মামলার রায় কার্যকর করার জন্য দ্রুত সময়ের মধ্যে দিল্লির সাথে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। বক্তব্য রাখবেন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় চিফ হুইপের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, আজকে 14ই জুলাই।
এই দিনেই স্বৈরাচারের পতন ঘণ্টা নিজেরা নিজের গায়ে ঘি ঢেলেছিলেন শেখ হাসিনার একটা উক্তি। তারপরে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল। 16ই জুলাই 2 দিন পরে আবু সাইদ জীবন দিয়েছিলেন বুক চিতিয়ে রাজপথে। তাই আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলন এদেশের স্বীকৃত সত্য। জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সাংবিধানিক আইনের পট পরিবর্তনে একটি অন্যতম মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। মাননীয় স্পিকার, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের অহংকার, আমাদের বিশ্বাস, আমাদের নিত্যদিনের চর্চার কেন্দ্র, যেটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, খালে বিলে পায়ে হেঁটে যখন সৈনিকের সাথে তার খাবার ভাগ করে খান, যখন কৃষকের পাশে যেয়ে দাঁড়ান, যখন শ্রমিকের সাথে হ্যান্ডশেক করেন, যখন বৈষম্যের পথ ধরে হাঁটেন, এটাই জুলাই চেতনার অবিচ্ছেদ্য অংশ। মাননীয় স্পিকার, আমরা সেরকম একটি জুলাই চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে বিচার কার্যের পথ ধরে হেঁটেছি, আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে, এবং 4টির চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই 3টি মামলার সাজা হয়েছে, রায় হয়েছে, যার মধ্যে আবু সাইদ হত্যা মামলা আছে, যার মধ্যে হাসানুল ইনুর মামলা আছে, যার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ মামলা এখানে আছে, যেটা আমি ঠিক স্মরণে আনতে পারছি না, সেটা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমের সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালে 590টি অভিযোগ জমা পড়েছিল। 590টি অভিযোগের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 109টি মামলা সিলেক্ট করেছিলেন। সেই 109টি মামলার মধ্যে 43টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, 6টি মামলায় বিচার কার্য সম্পন্ন হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, 1 জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে, 26টি মামলা এখনো বিচারাধীন আছে, 4টি মামলার রায় এখন অপেক্ষমান আছে। মাননীয় স্পিকার, এটা হলো তথ্য, রেকর্ড থেকে বলছি। মাননীয় স্পিকার, আমাদের মধ্যে, আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। প্রতিটি বিপ্লবী মানুষ যারা জুলাই চেতনায় বিশ্বাস করে,
তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই, আসেন দেশ গঠন করি। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, প্রায় 1400 যোদ্ধার আত্মত্যাগ আমরা ধারণ করি। আসেন আমরা ধারণ করি। মুগ্ধ আমার ভাই ছিল, আবু সাঈদ আমার সন্তান ছিল, আনাস আমার সন্তান ছিল, ওয়াসিম আমার সন্তান ছিল। যে জুলাই যোদ্ধাটা গুলিবিদ্ধ হয়ে আজকে হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে, যে এখনো অন্ধ হয়ে আছে, যার হাত উড়ে গেছে, যার মাথার মগজ খুলে উড়ে গেছে, আসেন তাদের সাথে পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই। জুলাইকে নিয়ে আমরা নেগেটিভ রাজনীতি না করি, সেই পথ ধরে হাঁটি। মাননীয় স্পিকার, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখে ভয় লাগে। জুলাইকে নিয়ে যখন আপনারা কথা বলেন তখন কেমন যেন একটা সন্দেহ ভাব তৈরি হচ্ছে। এটা কি জুলাই চেতনাকে ধারণ করে নাকি এটা নিয়ে পলিটিক্স করার জন্য? ঠিক একই রকম একটা প্রবাদ ছিল, ফোক কবিতা, তুর্কিতে একটা ফোক কবিতা ছিল। একজন সন্দেহপ্রবণ প্রেমিক তার প্রেমিকাকে বলছে, তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিন ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করো। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। মানে স্পিকার, যখন ওনারা বলেন জুলাইকে ভালোবাসেন এবং গণভোটের মধ্যে প্রতারণামূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় এবং সেইটা নিয়ে রাজনীতি করা হয়, তখন আমাদের ভয় লাগে এটা কি জুলাই চেতনা বাস্তবায়ন নাকি অন্য কোনো পথে হাঁটার সুর। মাননীয় স্পিকার, সেই কারণে আমি আহ্বান জানাবো, আসেন না জুলাই চেতনাকে ধারণ করে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কিভাবে দুয়ারে দুয়ারে পৌঁছানো যায় সেই পথ ধরে হাঁটি। আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দিই। আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের যে ইমামটা প্রতি সপ্তাহে কারো না কারো বাড়ি তাকে আশ্রয় নিতে হয় খাওয়ার জন্য, তার পাশে দাঁড়াই। আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করি, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসেন নৈরাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের পথ ধরে হাঁটি। ইতিহাস থেকে শিক্ষা নেন, বিএনপির বাইরে যে আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন তার পরিণাম কি হয়েছিল? বিএনপি তার প্রতিদান দিয়েছিল, আপনাদের ফ্ল্যাগ দিয়েছিল। আওয়ামী লীগ প্রতিদান দিয়েছে, আপনার নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা এবং জোট হিসাবে সামনের দিকে এগোতে চাই। জুলাইকে ধারণ করে আসেন বলে আবু সাঈদ মুগ্ধ, আমাদের যে শেষ হয়নি এখনো যুদ্ধ। আমরা একসাথে লড়ি, একসাথে হাঁটি, একসাথে চলি, একসাথে এই বাংলাদেশ গড়ি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বপ্ন, 52-এর স্বপ্ন, 69-এর স্বপ্ন, 90-এর স্বপ্ন এবং জুলাইয়ের স্বপ্ন এক কাতারে গেথে, এক সুতোয় গেথে আমরা এই বাংলাদেশকে সামনে নিয়ে এগিয়ে যাই। তাহলেই কেবল জুলাই চেতনা বাস্তবায়িত হবে, আদারওয়াইজ আমরা পথ হারাবো। আর সেই পথ যদি হারাই, কবি হেলাল হাফিজের ভাষায়, আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেরকম উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হতে চাই না। মাননীয় স্পিকার, চাই না বলেই জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের সনদকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক বক্তব্য যে জুলাইয়ের সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব, সেই পথ ধরে হেঁটে যাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকারি দলের পক্ষ থেকে না, আমাকে না দিলেও চলবে সময়। উনি বলতেছেন যে ওইদিকে 10 মিনিট 12 মিনিট দিয়ে আমাকে 8 মিনিট দিয়েছেন, আমাকে না দিলেও হবে। না মাননীয় নেতা, উনাদের 2 জন বক্তা মাত্র, ঠিক আছে, মানে থ্যাংক ইউ so টাইমের much। পরিমাণ এদিকে বেশি। তো আমি ধন্যবাদ। জুলাই সম্পর্কে কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অনেকে পিছনের দিকে দৌড়াইতে গিয়ে 96 পর্যন্ত গেলেন, আর একটু গেলে 91 পর্যন্ত যেতে পারতেন। 96-তে থেমে গেলেন কেন? 96-এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকার ভাবে, যে 96-এ একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। এটা ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। 96 কেন হয়েছিল সেই কথা আজকে আমি যাব না, তাহলে আমিও 96-এর দিকে দৌড়াবো। সে কথা সুযোগ পেলে এই হাউসে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন, আমি বুঝেছি এটা এনসিপির দিকে ইঙ্গিত করে বলেছেন, যে তারা তো তখন ছিলেন, তখন কি করেছেন তারা, বা আরো কিছু করতে পারতেন কিনা। আমি ওই দোষাদোষিতে যেতে চাই না। এই ব্যাপারে এনসিপির আহ্বায়ক বক্তব্য রেখেছেন এবং চমৎকার করে বলেছেন যে আমরা এটা করেছি ওইটা করেছি, আরো করা দরকার ছিল, আমরা পারি নাই, এখন আপনারা করেন। এটাই হওয়া উচিত। আমি গিয়েছিলাম ব্যাংককের হাসপাতালে পঙ্গু জুলাই যোদ্ধাদেরকে দেখতে। আমি সবার সাথে কথা না বলতে পারলেও অনেকের সাথে কথা বলেছি। আমি জানতে পেরেছি তাদের যাদেরকেই পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এইটা সদ্য সাবেক সরকারের সময়ই পাঠানো হয়েছে, কিন্তু এখনো আমাদের কাছেও আসে। আমার বিশ্বাস সরকারি দলের নেতৃবৃন্দের কাছেও যায়। বহু আহত পঙ্গু যোদ্ধা চিকিৎসার জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘোরায়। আমার অনুরোধ, সরকার যেন তাদের দিকে দৃষ্টি দেয়। ওই দোষারোপের রাজনীতিতে যাওয়ার দরকার নেই, দায়িত্ব পালন হোক, শান্তি পাব। আরেকটা কথা এখানে অনেকেই বলেছেন, আমি আরেকবার বলতে চাই, জুলাই ছিল ফলাফলের সময়, কিন্তু তার ক্ষেত্র তো 17.5 বছর। এই সময়ের ভিতরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে ফেলে দেওয়া, ভুলে যাওয়া উচিত হবে না। এটা নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। তাকে পরম শ্রদ্ধায় তাদেরকে স্মরণে রাখতে হবে, শুধু মুখে নয়, কাজে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইকে বিবেচনায় নিয়ে কিছু লোককে, কিছু পরিবারকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি আগেও বলেছি, এখনো অনুরোধ করব, যাদের তিলে তিলে স্যাক্রিফাইসের কারণে এই জুলাই সফল হয়েছিল, তাদের জন্য অনুরূপ সমান ব্যবস্থা করা হোক। এতে যদি এখানকার সংসদ সদস্যদের তাদের কোনো ফ্যাসিলিটি কার্টেল করে ওইটা করতে হয়, আমি প্রথমে আমারটা অফার করছি।
যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এ দায় পরিশোধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শুধু জুলাইয়ের পঙ্গু নয়, সেই সময়ের পঙ্গুরা, আহতরা, গুলিবিদ্ধরা, যারা এখনো পিলেট আর বুলেট নিজের বডিতে নিয়ে তারা ঘুরাচ্ছেন, দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারো ঘাড়ে, কারো কোমরে, কারো বুকে, এগুলার সাক্ষী আমরা সবাই। তাদের প্রতি আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে, তাহলে আগামীতে এই দেশে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। এখানেও আছেন একজন, তার সন্তানকে যখন আদালতে তোলা হচ্ছে, মা তখন পিঠ চাপড়িয়ে বলেছিল, ভয় পেও না। সেই মারা এগিয়ে আসবে। কিন্তু আমরা যদি বিস্মৃত হয়ে যাই, তাদেরকে যদি আমরা ফেলে দেই, তাহলে এটা হবে না। আমি দুইটা প্রতিষ্ঠানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগ কামনা করছি। একটা হলো, মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক, কিন্তু জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকবো। জুলাই ফাউন্ডেশন, এটা জুলাই যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সম্মান দেখানোর জন্য একটা ফাউন্ডেশন হয়েছে। আমি ব্যতীত শুনে, যদি এটা সঠিক হয়ে থাকে, এই ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তারা গত 5 মাস ধরে তারা কোনো বেতন পান না। আমি এটা জানি না ভাই, আমি যেটা জানি না সেটা আমি বলবো কিভাবে ভাই। আমার একান্ত অনুরোধ, সরকার এই প্রতিষ্ঠানটাকে যেন আরো প্রাণবন্ত করে তোলে। ওই একই, এখানেও বীর জন্ম নিবে বেশি করে ইনশাআল্লাহ। এরপরে আমার অনুরোধ, যাদের বিচারের কথা বলা হয়েছে, তাদের বিচারে কেউ যদি গড়িমসি করে, হাসরের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব। এখানে আমি যে মুখগুলা দেখতে পাচ্ছি, অনেকে একসাথে আমরা জেলে ছিলাম, আমাকে নিলে একটু বেশি আদর করত, দীর্ঘ সময় রাখত, সহজে ছাড়তো না আমাকে। আমার বন্ধুরা অনেকে আমার পরে যেত, আগে চলে আসতো, তা আমাকে বেশি সময় কেন রাখতো এটা তারা ভালো জানে। তবে আমরা যারা জেলে বন্দী ছিলাম, শরীরটা জেলের ভিতরে ছিল, মনটা আমাদের বাইরে ছিল। এই জুলাই যোদ্ধাদের পাশাপাশি 17 বছরে জি, ওনার টাইম এক্সটেনশন। জি জি জি, মাননীয় বিরোধী দলীয় নেতা সবাই শুনতে চাচ্ছেন, ট্রেজারি বেঞ্চের মাননীয় চিফ হুইপও চাচ্ছেন আপনার সময় বৃদ্ধি করা হবে। তো আপনি কতক্ষণের মধ্যে হলে আমরা রিজনেবলি শেষ করতে পারবো? জি, 5 মিনিটস। ওকে, 5 মিনিটস। থ্যাংক ইউ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়, বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করেননি। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে তারা বিজয়ের গান শুনিয়ে গেছেন আমাদেরকে। তারা শক্তি এবং সাহস আমাদেরকে দিয়ে গেছে, আমরা তাদেরকে নিয়ে গর্বিত। তারা আমাদের সম্পদ, আমি বিশ্বাস করি তারা জাতিরও সম্পদ। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখনো বা নেওয়া হচ্ছে,
আমরা কিছুই বুঝতে পারছি না। বরঞ্চ তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে, কিন্তু এই সমস্ত বিষয়ে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। তার ব্যাপারে দুর্বলতাটা কোথায়, এটা জাতির সামনে খুলাসা করতে হবে। বর্ডারে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বলেছি। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ। এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা বলতে আমি বিরোধী দল মিন করছি না, আমরা বলতে এই পুরা হাউস এবং 18 কোটি মানুষকে মিন করছি। মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন আমরা এক থাকলে দুইটা দেশের নাম বলেছেন যে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমরা সেই দেশ, সেই সরকারটা দেখতে চাই। এদেশের অনেক সর্বনাশ করা হয়েছে। যারা বন্ধুত্বের দাবি করে তারা কতটুকু বন্ধুত্বের পরিচয় কার্যকলাপে দিতে পারছে এটা পরিষ্কার। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত। আইনমন্ত্রী বলেছেন যে এই জায়গায় আমাদের একটা কমন পলিসি, এবং সম্ভবত প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর বলেছেন যে আমাদের একটা ঐক্যমত হতে হবে, তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে। আমরা একমত। জুলাইয়ের এই 14 তারিখটা বড় সেন্সিটিভ তারিখ। এই তারিখেই আগুন লেগেছিল। ওরা দুটা স্লোগান দিয়েছিল, একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর একটা বলেছিল লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই সময়টা আমি দায়িত্বশীল সমস্ত নেতৃবৃন্দ, বিরোধী দল সহ সরকারি দল সহ আমি অনুরোধ করব, ভেরি ভেরি কেয়ারফুল। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই। কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে। মাননীয় স্পিকার, শেষমেশ আমি অনুরোধ করব, জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? এই ডায়ালগে তো সবাই। যে একটু মাইকটা দেন, কন্টিনিউ করেন একটু প্লিজ। এই জন্য আমি অনুরোধ করব যে মেহেরবানি করে এই বিষয়টাকে তারা অবশ্যই ইতিবাচক বিবেচনায় নেবেন। দেশ এবং জাতি সকলের জন্য ভালো হবে। মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে। অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে দুইবার সময় বাড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। বক্তব্য রাখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ। সময় অফকোর্স 15 মিনিট আপনার জন্য। জি, 15 মিনিটস, 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি মাননীয় বিরোধী দলীয় নেতার প্রতি ইনজাস্টিস করেছেন। আমি অভিযোগ করছি, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার কোনো টাইম লিমিট থাকবে না যখন তারা আজকে
68 বিদের আলোচনায় আমি লাস্ট বক্তা বলতে পারেন অন বিহাফ অফ দি লিডার অফ দি হাউস, কিছু জবাব তো দিতে হবে। আমি এই জন্যেই এই প্রসঙ্গটা তুললাম, আপনি আমাকে 15 মিনিট পরে বন্ধ করতে পারবেন না। আমি বুঝতে পারছিলাম কেন আপনি ওনার পক্ষটা নিয়েছেন, নিজেকে জাস্টিফাই করার জন্য। সেটা আমি প্রথমেই আন্দাজ করতে পারছিলাম। 15 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। মাননীয় স্পিকার, 68 বিদের আলোচনা এখানে রুলস অফ প্রসিজিওর অনুসারে 1 ঘন্টার। বিধি মোতাবেক যেই পক্ষ 68 বিধির আলোচনাটা তোলেন তাদেরকে 5 মিনিট হলেও বেশি দেয়া হয়েছে। আমাদেরকে সেই হিসাবে 5 মিনিট কম দিয়ে 2 জনের বক্তাতে দেয়া হয়েছে। আমার এই সময়টা আপনি গণ্য করবেন না দয়া করে। আমরা আসলে এখানে এক পক্ষ। আজকের এই আলোচনাটায় কেন দ্বিপাক্ষিক আলোচনা হলো আমি জানি না। এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা সঠিক বলেছেন, গণভোট, গণরায় ইত্যাদি প্রসঙ্গটা উনি শেষে বলেছেন, কিন্তু আজকে ওঠা উচিত ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে প্রথম যে অর্জনটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। কেউ সেটার প্রসঙ্গ তুললেন না। আমার বন্ধু মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ সাহেব তারা সংগ্রাম করেছেন। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা একমত ছিলাম কিনা বা আমরা তাদের দাবিগুলোর সাথে ঐক্যমত ছিলাম কিনা এই প্রসঙ্গ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের উদ্যোগেই জাতীয়ভাবে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকতার সাথে। কেউ তো আজকে সেই প্রসঙ্গ তুললেন না। জুলাই ঘোষণাপত্রে আপনাদের দাবি কি ছিল? যে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেয়া হবে, জুলাই ঘোষণাপত্র অনুসারে সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেয়া হবে এবং এই জুলাই ঘোষণাপত্রকে যেন সংবিধানে ধারণ করা হয়, সেই দাবি ছিল না? কিন্তু আপনারা কেউ বললেন না তো। আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলাম জাতীয়ভাবে, তার পরবর্তীতে তাদের দাবি ছিল জুলাই জাতীয় সনদ প্রণীত হতে হবে, যেটা শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টার মধ্য দিয়ে। সেখানে 30টা কি 32টা দল অংশগ্রহণ করেছে এবং এই জুলাই জাতীয় সনদ অনুসারে এখানে 26টা দল স্বাক্ষর করেছে, 30টা দল এখানে অংশগ্রহণ করেছিল আলোচনার মধ্যে। আপনারা তো কেউ বললেন না এখানে অঙ্গীকার নামায় কি আছে। এটা তো জুলাই গণ অভ্যুত্থান হিসেবে আপনি স্বীকার করেছেন। ধন্যবাদ জনাব আক্তার সাহেবকে। আপনার নোটিশটা পড়ি। জুলাই মাস চলছে, এই মাসে 2024 সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সংগঠিত হয়, কিন্তু আপনারা কথায় কথায় বাইরে অবশ্যই এটাকে বিপ্লব বলে চালিয়ে দেন। তা আপনারা যে সঠিকভাবে ব্যাকরণ এসছেন সেজন্য ধন্যবাদ। এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল অথবা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠন কেউই এককভাবে এর কৃতিত্বের দাবি না, এটা স্বীকার করার জন্য ধন্যবাদ। বাংলাদেশের জনগণই এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তারপরে আপনি বলেছেন এই নোটিশের মধ্যেই সেই সব মানুষের আত্মত্যাগের বিষয়ে সম্মান জানানো, কিভাবে সম্মান জানানো হয়েছে তার আমি একটু বিবৃতি দেব। এবং জুলাইয়ে যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল তাদের যথাযথ বিচারের বিষয়ে আইনমন্ত্রী যথেষ্ট বলেছেন। 2টা বিষয় উনি হয়তো সময়ের অভাবে বলতে পারেন না, সেটা আমি এক লাইনে বলব। শাস্তি কার্যকর করার বিষয়ে আলোচনা। এই আসি আইনমন্ত্রী সাহেবের কথা দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং তৎপূর্বে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, এই কথাগুলো কেউ বলে নাই। যে 17 বছরের যে অবিরাম যাত্রা, এই যে মুক্তির মন্দিরে সোপানো তুলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, এই 17 বছরের এই যাত্রাগুলো তো আমরা এখানে আজকে কেউ বললাম না। ধন্যবাদ বলে থাকলে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই 17 বছরের অবিরাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে
সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কেউ তার নাম নিলাম না, যার ত্যাগের সাথে এই বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনের ত্যাগের কারোই তুলনা চলে না। সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ পর্যন্ত আপসহীন থেকে এই কবরে শায়িত আছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন। এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, আয়নাগরে অবৈধ বন্দিশালায় বন্দি রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর জন্য তো আমরা মামলা করেছি। আমি নিজে বাদী হয়ে একটা মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মামলার সংখ্যা এখনো পর্যন্ত 590, যেটা আইনমন্ত্রী সাহেব বললেন। উনি বিস্তারিত বলেছেন, একটা জিনিস উনি সময়ের অভাবে হয়তো বলতে পারেননি, আরো 12টা মামলা তদন্ত শেষ করে ফর্মাল চার্জ গঠনের জন্য অপেক্ষা করছে, বিচার শুরুর অপেক্ষায় আছে। ফর্মাল চার্জটা, হ্যাঁ, আরো 12টা বলে থাকলে ধন্যবাদ, যেগুলো হয়েছে। সেটা আর মামলার দিকে গেলাম না মাননীয় স্পিকার, এটা আইনমন্ত্রী সাহেব যথেষ্ট কভার করেছেন। এগুলা গৃহীত ব্যবস্থার মধ্যে প্রসঙ্গ এসছে, বিগত সরকারের সময়ই যা হয়েছে হয়েছে, বর্তমান সরকারের এই 4-5 মাস বয়সে কিছুই তো আগালো না, এই তো কথা। তার জবাব তিনি দিয়েছেন। আমি প্রশ্ন করি, আমার বন্ধু নাহিদ সাহেব যে বলেছেন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে, কেন? সেই ক্যাবিনেট মিটিংয়ে তো আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে আর্টিকেল 47 অনুসারে এই সন্ত্রাস বিরোধী আইনে এবং আইসিটি একটা পরিবর্তন করে আওয়ামী লীগের বিচার করার জন্য ক্যাবিনেট মিটিং উঠেছিল। আপনারা তো সেই মিটিংয়ে ছিলেন, পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন, তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো, এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। 2025 সালের 5ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আমি সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য দাবি তুলেছিলাম। অডিও ভিডিও মিডিয়াতে সবগুলো আছে দলের পক্ষ থেকে। কিন্তু আপনারা আপনাদের অতীত বলতে চান না, আমিও চাই না, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা সামনের দিকে যাব, ইতিহাসের দিকে কম হাঁটব, কিন্তু ভবিষ্যৎ সব সময় লেখা থাকে অতীতের মধ্যে। সেই অতীত নির্ধারণ করতে বর্তমান এবং ভবিষ্যৎ কি হবে, সেজন্য মাঝে মধ্যে একটু ইতিহাস চর্চা। তারপরও আমি আজকে ইতিহাসে যাব না। মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার আমরা জুলাই জাতীয় সনদে করেছি, সেটা তো বাস্তবায়ন হয়েছে। এখানে আজকে আবার নতুন করে আমার বন্ধু বললেন যে আমাদের কোনো কোনো সদস্য বলছেন যে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ হত্যার একটা তুলনা করে বক্তব্য দিয়েছে। এই মহান জাতীয় সংসদে কেউ কোনো বক্তব্য দেয় না। হাউসের বাইরের কোনো বক্তব্য পার্লামেন্টের ডিসকাশনে আসতে পারে না। ইট ইজ ইররিলেভেন্ট ইন দ্য হাউস। কেউ যদি কোথাও বলে থাকে, টক শোতে বলে থাকে, বাইরে বলে থাকে, সেটা সেখানে পার্লামেন্টের প্রসিডিং এর মধ্যে আসবে না। আমরা জুলাই জাতীয় সনদের এই অঙ্গীকার নামায় যেখানে সংশোধন হয়েছে, যেদিন স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ, সেদিনও একটা আন্দোলন হয়েছে এই দক্ষিণ প্লাজার সেই মাঠে জাতীয় সংসদের। আমি নিজে টেলিফোন করে, আমার বন্ধুরা সাক্ষী আছে কয়েকজন, আমি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে অনুরোধ করে সেটা সংশোধন করে বলেছি, হ্যাঁ তাদের দাবি ন্যায্য, এই অঙ্গীকার নামা আপনারা সংশোধন করেন, আমরা সবাই স্বাক্ষর করব। সেটা কি ছিল? শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধাদের আইনগত দায় মুক্তি এবং মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। সেটা অর্ডিন্যান্স হয়েছে পরে। সেই অর্ডিন্যান্স তো প্রথম সেশনে আমরা আইনে পরিণত করে দিলাম, জুলাই যোদ্ধাদের সুরক্ষা আইন। সেটা বাস্তবায়ন হয়েছে। এখন বাস্তবায়নের দরকার হলে এই জুলাই জাতীয় সনদ। আপনারা যেহেতু জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন নাই, যেহেতু আপনারা জুলাই জাতীয় সনদ নিয়ে আজকে কথা বলেন নাই, শুধু আপনারা বলেছেন গণভোটের গণরায়কে শ্রদ্ধা করা দরকার। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় কি যেন সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন।
আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না, সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে এই সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। হয়তো আপনাদের রাজনীতি আছে, মাঠের বক্তৃতা দিবেন, গণভোটের গণরায় কার্যকর করা হোক, কিন্তু এই গণভোটের গণরায়টা কিসের উপর ভিত্তিতে ভাই? সব এটা আইনের ভিত্তিতে ভোট ছিল। সেই আইনটা কি ছিল? আইনও ছিল না, আদেশের ভিত্তিতে ছিল। সেই আদেশটাও অবৈধ ছিল। সেই আদেশের মধ্যে তো কোনো সমঝোতা হয়নি। জুলাই জাতীয় সনদ তো আপনাদের সবার স্বাক্ষর আছে, সমঝোতা হয়েছে, ঘোষণাপত্র সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সেটা স্বাক্ষরিত হয়েছে, এই দক্ষিণ প্লাজায় সেটা জাতি দেখেছে। কিন্তু যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে এই যে একটা আদেশ জারি করা হলো অবৈধভাবে, কারোর সাথে তো কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক সমঝোতা হয়নি। সেই আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেটার করারই ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, নাই। সেই আদেশের উপর আপনারা গণভোটের কথা বলেন। হ্যাঁ, গণভোট অবশ্যই জনগণের রায়কে আমরা সম্মান দিতে হবে। তার মধ্যে 3.5 কান প্রশ্নে আমরা একমত, যেটা জুলাই জাতীয় সনদের সাথে একমত আছে। গণভোটের প্রস্তাব তো আমি করেছিলাম দলের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে। কিসের উপর ভিত্তি করে? এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা আইনগত ভিত্তি রচনা করি, আসুন গণভোট দিই। সেখান থেকে তো আপনারা সরে গেলেন। আপনারা এই যমুনাতে অভ্যন্তরে এবং কিনারে বসে একটা কায়দা কানুন করে আদেশ জারি করালেন। সেই কথা আমি আর এখানে বলতে চাই না, মানে স্পিকার। যাই হোক, এখন যে প্রশ্নগুলো তুলেছেন, মাননীয় আইনমন্ত্রীর দিকে একটু উদ্দেশ্য করে বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, যে 96-তে টেনে নিয়ে গেলেন কেন? অতীত তো কেবল পিছনেই টানে। আমরা তো 86-তে যাইনি, যেতে চাই না। 96-তে গিয়েছি, বিস্তর একটা ছবি আছে, এখনো আপনারা আর্কাইভে দেখলে পাবেন। একদিকে সাজেদা চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আমাদের মওদুদ সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব সবাই এক টেবিলে বসে ঘোষণা দিচ্ছে। ইহাকে কি যুগপৎ আন্দোলন বলা যায়? যদি যুগপৎ আন্দোলন বলা যায় তাহলে কি জায়েজ আছে? জোট করেন নাই, ঠিক আছে, মানলাম। আর না, আমি আর পিছনে যেতে চাই না। আপনারা এখন পজিটিভলি যেগুলো শুনতে চান সেটা বলি, কারণ মাননীয় না, আমাকে পিছনে টানিলে আরো পিছনে টানিতে হইবে, এটা আর যাবো না। না 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 না, আমি এখন সামনের দিকে যাই। আপনারা চেয়েছেন যে আমি তো সময় তো দিবে না। আমরা কি এই যে আপনাদের এই নোটিশের প্রেক্ষিতে কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সেটা, এবং আপনাদের কি আজকে দাবি আছে সেটা বলি শুধু। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, জনাব নাহিদ সাহেব বলেছেন, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর 5ই আগস্ট খুলে দেয়া হোক। এটা আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। বলেছেন ভাতা প্রদানের কথা জুলাই যোদ্ধাদের জন্য, যেই ভাতাগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়, সেই শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেয়া হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের শ্রেণী আছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। বেশি যারা আহত তাদেরকে ক শ্রেণী, তারপরে মাঝারি খ শ্রেণী, তারপরে একটা গ শ্রেণী। ক শ্রেণীকে 5 লক্ষ টাকা, খ শ্রেণীর আহতদেরকে 3 লক্ষ টাকা এবং গ শ্রেণীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। আচ্ছা, জি মাননীয় মন্ত্রী, বিরোধী দলে সরকারি দলের চিফ হুইপ বলছেন 5 মিনিট বাড়ানোর জন্য।
এত আপনারা কৃপণ কেন? আচ্ছা ঠিক আছে, একটু এক্সটেন্ড করলাম, 3 মিনিটস অ্যাডেড, 8 মিনিটস, 8 মিনিট, ধন্যবাদ। আচ্ছা, এরপরে তো আপনারা সংসদে আজকে বিরতি দিয়ে বাসায় যাবেন, আর তো কোনো কাজ নাই। মাননীয় স্পিকার, জুলাই শহীদ পরিবারকে, এটা আপনাদের প্রশ্নের উত্তরে কি কি আমরা করেছি সেটা না শুনলে তো হাফ ডান হয়ে গেল। শহীদ, আমি অতীতে যাব না, বলতে দিয়ে আর কি, সামনে যাচ্ছে। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা, ক শ্রেণীর জুলাই যোদ্ধাদেরকে মাসিক 20,000 টাকা এবং খ শ্রেণীর 15,000 এবং গ শ্রেণীর 10,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি উত্থাপন করেছেন, অর্থমন্ত্রী সদয় হলে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করলে আমাদের সামর্থ্য অনুসারে ভবিষ্যতে কি এটা বাড়ানো যায় না? অবশ্যই বাড়ানো যাবে। আর আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলেছেন। আমরা নিজেরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী তখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদেরকে প্রত্যেককে নির্দেশ দিয়ে আমরা পঙ্গু হসপিটালে যেখানে যেখানে যাওয়া আমাদের সামর্থ্য অনুসারে আমরা সব সময় চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার, বিদেশে চিকিৎসা দেওয়ার। এখনো পর্যন্ত কোনো আহত জুলাই যোদ্ধার যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। জুলাই ফাউন্ডেশন এখনো পর্যন্ত আছে, বজায় থাকবে এবং জুলাই ফাউন্ডেশনের উত্তর সেটার কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি কি আরো সেবা দেওয়া যায় ভবিষ্যতে সেটার যথাবিহিত ব্যবস্থা করার জন্য ফাউন্ডেশনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি দিয়েছেন, অধিদপ্তর আছে আলাদা। আমরা এই আমাকে একটু বলতে দিবেন তো, তাইলে ওরা আবার আপনার সময় দিতে হবে। যাই হোক, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, রাজনীতি করি না। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না এবং সবাইকে নিষেধ করব এই জুলাই বাংলাদেশের সকল মানুষের, যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই, সারা সমগ্র বাংলাদেশের মুখ থেকে আমি মানুষের এই জুলাই, আমরা এই জুলাইকে ধারণ করি। কৃতিত্ব যেন আমরা কেউ দাবি না করি। যারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করতে করতে, রাজনীতি করতে করতে আজকে দুলাই গিয়ে কি যেন দিল্লি গিয়ে ঠাই হয়েছে, সেই অবস্থা যেন আমাদের কারো না হয়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, আমরা মিডিয়ার ফ্রিডম নিয়ে কথা বলছি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে কিছু কিছু মিডিয়া এখনো আগের আচরণ করার জন্য তারা তাদের সিমটম প্রকাশ করা শুরু করেছে। একদিকে আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলবো, আর একদিকে আমরা তথ্য প্রবাহকে এবং মিডিয়ার ফ্রিডমকে আমরা গলা চিপে ধরবো, সেটা হয় না। আমরা পাল্টা সেটার জবাব দিয়েই দেব, পাল্টা জবাব দিয়েই মিডিয়ার সেই সমস্ত আচরণকে আমরা জবাব দেব। কোনো মিডিয়াকে আমরা স্বৈরাচারী আচরণ করতে দেব না, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমাদের আচরণ। কারণ ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেস is always subject to some restriction imposed by the reasonable ground in the interest of the state, এবং সেই রিজনেবল রেস্ট্রিকশনগুলো বর্ণনা করবে মাননীয় আদালত। সেটা আছে আর্টিকেল 39, সেটা কিন্তু উন্মুক্ত নয়। যাই হোক, আমরা বর্ডার ইস্যু নিয়ে এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা কথা বলেছেন। বর্ডার ইস্যুতে এই প্রথমবার এই আমরা 4-5 মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় একজনকে অবৈধভাবে পুশিন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমরা চেষ্টা করেছি আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা আমাদের জওয়ানরা, বিজেপির সৈনিকেরা পাল্টা গুলি করেছে আমাদের বর্ডারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা বলেছি যে কোনো দেশের এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই এক, এখানে সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, সেই জাতীয় ঐক্য ন্যাশনাল ইস্যুতে সব সময় এক থাকবে বলে আমি বিশ্বাস করি। আমরা যা কিছু তর্ক বিতর্ক করব, সরকারি দল বিরোধী দল এই হাউসের মধ্যে করব,
কিন্তু আমরা কোনো জাতীয় ইস্যুতে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আমরা কখনোই ছাড় দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্য গড়ে তুলেছি। এটাকে আমরা শক্তিতে পরিণত করব এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে স্পিকার, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক কি হবে সেটা তো আমরা এখানে আলাপ আলোচনা করে সংসদে আমরা সংবিধান সংশোধন করে পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি। সেটা তো সরকারের একক কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি, সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগে বলেছেন, ওই অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি নাম নিলাম না, আমরা সবার আগে বাংলাদেশ নীতিতেই আমরা আছি এবং এইভাবেই আমরা ম্যান্ডেট পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু আক্তার সাহেব অনেক বিষয়ে কথা বলেছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে কিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আর বেনজিরকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ইন্টারিম গভর্নমেন্ট করতে পেরেছে মাননীয় স্পিকার 2 বছরে? আমরা করেছি 3 মাসের সরকার আসার মধ্যে। সেই বেনজিরের সমস্ত কাগজপত্র 30 দিনের ভিতরে দিতে বলেছে সেই গভর্নমেন্ট, আমরা 3 দিনের মধ্যে দিয়েছি। আমরা অপেক্ষা করছি কখন তাকে ফেরত নিয়ে আসতে পারবো। আমরা হাদির হত্যাকারী 3 জনকে আমরা ফেরত চেয়েছি, সেখানে অ্যারেস্ট অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। আমরা চেয়েছি সেই গভর্নমেন্টের কাছে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে কাগজপত্র পাঠিয়েছে। আশা করি তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেভাবে চার্জশিট হবে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এখন আপনারা বলেন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। আমরা পার্শ্ব করে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 1400 শহীদ হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, কিন্তু এটা আমরা জানি 2000-এর বেশি। আহত হয়েছে 30,000-এর মতো মানুষ। তাদের সকলের ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে এই বিচারগুলো এখানে আমরা শুধুমাত্র আইসিটি কোর্টে পেন্ডিং আছে দেখলাম, তার বাইরেও অনেক সাধারণ মামলা না, ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড়া আছে না, 2 মিনিট আপনি মাইক সারা দেন। যে মামলাগুলো পেনাল কোডের আন্ডারে বিভিন্ন জায়গায় মামলা বিচারাধীন আছে, সেই সমস্ত 800 কতজন শহীদের তালিকা আমি এখানে পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা করেছে সেই তালিকা অনুসারে প্রত্যেকে তো আর মামলা করে নাই। যারা মামলা করেছে তাদের সমস্ত মামলাগুলো পেনাল কোডের আন্ডারে সমস্ত জায়গায় চালু আছে। সেই মামলা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা কাগজ আমার কাছে আছে, শহীদের সংখ্যা তারা গেজেটভুক্ত করেছে 843 জন, এবং বিভিন্ন শ্রেণীর ক, খ এবং গ শ্রেণীর আহত সব মিলিয়ে আছে আপনার 15,212 জন, এর মধ্যে শহীদ সহ। এই 15,212 জনের মধ্যে শহীদের সংখ্যা 843 বাদ দিলে বাকি সবাই আহত, গুরুতর আহত এবং অন্য গ শ্রেণীর আহত। তারা যদি মামলা করে ব্যক্তিগতভাবে, যারা করেছে তাদের সংখ্যা এখানে আছে, আমি কাগজ ঘাটতে হবে। তো সেই মামলাগুলো এই বিচারের মধ্যে। যারা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যারা 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখে অন্ধ হয়েছে, তাদের অবশ্যই যদি মামলা করে তাদের মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সরকার পক্ষ থেকে মামলা করা হয়ে থাকে, সেই মামলাতেও বিচার হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি যারা শহীদ পরিবার আছেন, যারা আহত জুলাই যোদ্ধা আছেন, তারা প্রত্যেকেই তাদের ন্যায় বিচারের জন্য আদালতে যাবেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার নিশ্চিত করব।
এর বাইরে যে সমস্ত তথ্য আমার দেয়া ছিল সময়ের অভাবে আমি আর দিচ্ছি না। তবে আজকে এই ইস্যুটি যিনি এনেছেন, জুলাই শহীদদের মধ্যে 829 জনের বিপরীতে থানায় মামলা হয়েছে 751টি, অপমৃত্যু 1টি, সিআর মামলা 33টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 48টি, এগুলো বিচারাধীন আছে। আমিও একজন বিচার প্রার্থী হিসেবে আইসিটি কোর্টে মামলা করেছি, সেই মামলা এখনো তদন্ত বাকি আছে। তবে আওয়ামী লীগের দল হিসেবে যে বিচার করা হবে সেই তদন্ত এখন গুরুত্ব। জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা একটু মাইকটা দিবেন প্লিজ। মাইক দিচ্ছে, লাগবে না কিছু? আমি বলছি আগামীতে আমিও মাইক ছাড়া সুযোগ চাই আর কি। ধন্যবাদ আপনাকে।